ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রাভেল সিরিজ। এখন আমরা চলেছি সিমলার উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে সিমলা প্রায় 111 কিলোমিটার, আর যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সেখানে প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে গাড়িতেই আমি আর প্রাণবিত ঘুমিয়ে নিয়েছি, কিন্তু ওর পাপা জেগেছিল। রাস্তার সিনিক ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল হাই অ্যান্ড সিক। আমাদের হোটেলটা ছিল সগিতে, যেটা সিমলা থেকে 13 কিলোমিটার দূরে। গুগলে আধ ঘন্টা দেখালেও জ্যামের জন্য প্রায় 1 ঘন্টা লেগে যায় পৌঁছাতে। যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল, সেজন্য আমরা সিমলার কোলাহল থেকে দূরে নিরিবিলিতেই আমাদের স্টেটা চুজ করেছিলাম। আমাদের রুমটা বেশ স্পেশিয়াস ছিল আর খুব ক্লিন ছিল। ক্লিনলিনেসে আমি তো 8 আউট অফ 10ই দেবো। আর এই হলো আমাদের বাথরুমটাও ভীষণ ডিসেন্ট। আর যেইটা সব থেকে মেন অ্যাট্রাকশন আমাদের রুমের, সেইটা হলো এই ভিউটা। সকাল 10টার সময় ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে একটা চা, আর এখানে আছে স্যান্ডউইচ, আর এটা আছে পরোটা, আর পরোটার জন্য চাটনি। এই যে চাটনি না, আচার। ও ম্যাক্সিমাম যারা কালপার উদ্দেশ্যে ট্রিপটা করে তারা সারাহান অথবা নারকান্ডাতেই স্টে করে, কিন্তু আমরা সিমলাতেই স্টে করেছিলাম, আর 2 দিন করেছিলাম, যাতে প্রাণবীরও একটু রেস্ট হয়। 2 দিনের হেকটিক ট্রেন জার্নির পর একটা রেস্ট ওর খুব দরকার ছিল, সেই জন্যই আমরা সিমলাতেই চুজ করি স্টে করার। ঘড়িতে যখন ঠিক 11টা, আমরা বেরিয়ে পড়লাম মা তারাদেবী টেম্পলের উদ্দেশ্যে। সিমলাতে আমাদের যেখানে স্টে ছিল, সেখান থেকে তারাদেবী টেম্পলের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। সিমলার কোলাহল থেকে দূরে সবুজ দেবদারু বনের মাঝে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে মায়ের এই মন্দির। প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, বরং প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে চারপাশে পাহাড়ের যে দৃশ্য দেখা যায়, তা সত্যি বর্ণাতীত। এই মন্দিরের সাথে বাঙালির একটা অদ্ভুত যোগ আছে। লোককথা অনুযায়ী মা তারা ছিলেন সেন বংশের কুলদেবী। সেন বংশের রাজা ভূপেন্দ্র সেন একদিন স্বপ্নে দেবীর দর্শন পান, এবং দেবীর নির্দেশ অনুসারে তার মন্দির এই পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত হয়। আজও সেই বিশ্বাস আর ভক্তির টানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আর এই মন্দির প্রাঙ্গণে কিন্তু রয়েছে বাটুক ভৈরবের একটা ছোট্ট মন্দির। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা অথবা ফোন নিয়ে প্রবেশের অনুমতি ছিল না, সেই জন্য মন্দিরের ভেতরের ফুটেজটা আমার কাছে নেই, কিন্তু মায়ের যে রূপ দর্শন করেছি সেটা মনের মধ্যে আজীবন থেকে যাবে। প্রত্যেক রবিবার এখানে একটা ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে শুধুমাত্র ট্যুরিস্টরাই নয়, লোকালসরাও এখানে আসে এই সময়ে মায়ের ভোগ গ্রহণ করতে। মায়ের দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে এই রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, বেশ বড় রেস্টুরেন্ট, ফ্যামিলি লাঞ্চের জন্য খুব ভালো অপশন।
লাঞ্চের মেনুটা খুব সিম্পল ছিল, ভাত, ডাল, রায়তা আর একটা ভেজ কারি। বাঙালি হিসাবে ভাত তো আমাদের মাস্ট হ্যাভ, আর ডাল আর প্লেন রায়তা আমি পুরো ট্রিপ জুড়ে রেগুলার মেনুতে রাখার চেষ্টা করেছিলাম। ডাল বাচ্চাদের জন্য ইজি টু ডাইজেস্ট, আবার পেটও ভালো ভরে রাখে, আর প্লেন রায়তা ডাইজেস্টিভ সিস্টেমকে কাম রাখতে খুব হেল্প করে, বিশেষ করে ট্রাভেলের সময় যখন খাবার আর রুটিন দুটোই বদলে যায়। খাবার সিম্পল হলেও ফ্যামিলির সাথে পাহাড়ের মাঝে বসে এই লাঞ্চটা কিন্তু বেশ কমফর্টিং আর স্যাটিসফাইং ছিল। পাইন আর দেবদারু বনের নীরবতা পেরিয়ে সিঁড়ি ভেঙে এগোলেই দেখা মেলে এক শান্তিময় আশ্রয়ের, মা ভদ্রকালী মন্দির। পর্যটকদের ভিড় থেকে দূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ভীষণ অফবিট আর অপূর্ব সুন্দর একটি জায়গা। আমাদের ড্রাইভার ভাইয়ার সাহায্য ছাড়া হয়তো এই রূপ দেখা হতো না। ওনার সাজেশনেই আজ এখানে পৌঁছানো। প্রকৃতির এই অপরূপ ক্যানভাসের মাঝে মন্দিরের চমৎকার স্থাপত্য শৈলী সত্যি দেখার মতো। মায়ের আশীর্বাদ নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল ক্যারিগনানো নেচার পার্ক। প্রকৃতিপ্রেমী আর ছবি তোলার শৌখিন মানুষদের জন্য এটা এক কথায় অপূর্ব একটা লোকেশন। চারপাশে তাকালেই শুধু সবুজ আর সবুজ। এখানকার এন্ট্রি টিকিট জনপ্রতি মাত্র 60 টাকা। তবে হ্যাঁ, আপনি যদি প্রফেশনাল ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে চান তাহলে তার জন্য আলাদা করে 500 টাকা দিতে হবে। পার্কটা অনেক বড়, চারিদিকে পাইন, ওক আর সিডার গাছের মায়াবী পরিবেশ নিমেষেই সব ক্লান্তি দূর করে দেয়। পার্কের ভেতরে মনের মতো কিছু ছবি তুলে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য জাকু টেম্পলের উদ্দেশ্যে। ঘড়িতে তখন ঠিক বিকেল 4:30 যখন আমরা মন্দিরে এসে পৌঁছালাম। প্রায় 8000 ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরটির প্রধান আকর্ষণ হলো দূর থেকে দৃশ্যমান ভগবান হনুমানের 108 ফুটের এক বিশাল মূর্তি, যা সিমলার যে কোনো প্রান্ত থেকেই চোখে পড়ে। এই জাকু মন্দিরের ইতিহাসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। রামায়ণের যুদ্ধের সময় লক্ষণের প্রাণ যখন বিপন্ন, তখন সঞ্জীবনী বুটির খোঁজে হিমালয়ের দিকে যাওয়ার সময় হনুমানজি ঠিক এই জাকু পাহাড়ের ওপর এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। তখন এই পাহাড়ে যক্ষ মুনির আশ্রম ছিল। হনুমানজি ওনার সাথে দেখা করেন এবং সঞ্জীবনী বুটি নিয়ে ফেরার সময় আবার দেখা করবেন বলে কথা দেন। কিন্তু ফেরার পথে কোনো কারণে হনুমানজির দেরি হয়ে যায় এবং তিনি অন্য পথ দিয়ে লঙ্কায় ফিরে যান। চারপাশ জুড়ে শুধুই বানরের দল, আর এখানে কিন্তু বানর বাহিনী একটু বেশি অ্যাক্টিভ। জাকু টেম্পলে বজরংবলীর দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম সিমলার বিখ্যাত ম্যাল রোডের উদ্দেশ্যে। তবে আমরা কিন্তু গাড়ি বা হেঁটে নয়, আমরা ঠিক করলাম জাকু টেম্পলের রোপওয়েতে করে নামবো, আর সেটাও আমাদের ড্রাইভার ভাইয়ার অ্যাডভাইসে। এই রোপওয়ের টিকিট জনপ্রতি 300 টাকা। যেহেতু এটা ভীষণ পপুলার, তাই এখানে কিন্তু বেশ লম্বা লাইন ছিল এবং আমাদের টোকেন নাম্বার ছিল 92। বুঝতেই পারছেন কতটা ভিড় ছিল। রোপওয়ে থেকে নেমেই মাত্র 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব আমরা ম্যালের বিখ্যাত চার্চে। আর হ্যাঁ, সিমলার ম্যাল রোডে আসার জন্য মেন এন্ট্রান্স কিন্তু কাট রোডের ওপর। সেখান থেকে ম্যাল রোডে ওঠার জন্য লিফট পেয়ে যাবেন।
সকাল 8টা থেকে রাত 10টা অবধি চালু থাকে এবং বিষয়টা যখন কমফর্টের, লাইনটা তো লম্বা হবেই। টিকিট একদমই সস্তা, মাত্র 20 টাকা জনপ্রতি। মেলে ঘুরে ঘুরে শপিং করতে করতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই ছোট্ট দোকানটা। এটা আমরা ইউটিউবেও একবার দেখেছিলাম, তাই ভাবলাম ভেতরে গিয়ে খাবারটাও টেস্ট করাই যায়। তাই আমরা অর্ডার করেছিলাম ধোয়া ওঠা গরম ম্যাগি, মোমো আর এখানকার একটা লোকাল ডিশ কুকরেজ। এই প্রথম আমরা এই ডিশটা ট্রাই করলাম। এটার নাম কুকরেজ। পুরোপুরি একটা ভেজ ডিশ, কিন্তু ওপরটা ভীষণ ক্রিস্পি আর খেতেও বেশ টেস্টি। যারা সিমলা আসবে এই লোকাল আইটেমটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। মোমোর কথা বলতে এর ভেতরের যে স্টাফিংটা ছিল সেটা কিন্তু বেশ টেস্টি আর জুসি। আর পাহাড়ে আসলে ম্যাগি তো একটা মাস্ট, তাই ওটা নিয়েছিলাম আমরা ছোট্ট প্রাণবীর জন্য। মাত্র 5 মিনিট হেঁটেই আমরা চলে এলাম সিমলার হাট, বিখ্যাত ম্যাল রোডে। সত্যি বলতে সারাদিন ধরে এতগুলো মন্দির আর পার্কের সাইট সিইং শেষ করে এই ম্যাল রোডে এসে একদম একটা ডিফারেন্ট ভাইব পেলাম। এখানে কেমন যেন একটা ভিন্টেজ আমেজ আছে। ঘড়িতে তখন সবে সন্ধে নেমেছে আর পুরো ম্যাল রোড নিয়ন আলোয় আলোকময়। এখানে কোনো গাড়ি চলে না, তাই কোনো হর্ন বা ট্রাফিকের ঝামেলা নেই। এখন আমরা যে জায়গাটায় চলে এসেছি, এটা ছাড়া সিমলা ট্রিপ কিন্তু একদম ইনকমপ্লিট। এটা হলো সিমলার আইকনিক ক্রিস্ট চার্চ, নর্থ ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ। আর এইটা তৈরি হয়েছিল 1857-এ। নিওগথিক স্টাইলে তৈরি এই চার্চের আর্কিটেকচার দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো শহরে দাঁড়িয়ে আছি। এখানেই কিন্তু শুটিং হয়েছিল দুটো ফেমাস মুভিজ, 3 ইডিয়টস আর ব্ল্যাক। ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এখানকার টাউন হলে একটা বুক ফেয়ার চলছে। আমাদের মতো বিবলিওফিলদের জন্য এটা তো একদম মেঘ না চাইতেই জল। মেলা ঘুরে দেখার মাঝেই আমাদের প্রিন্সিপাল ডিমান্ড চলে এলো। আমাদের ছোট্ট প্রাণবীর হঠাৎ খুব পেস্ট্রি খাওয়ার ইচ্ছে হলো। সাধারণত আমরা ওকে জাঙ্ক ফুড বা বাইরের মিষ্টি একদমই দিতে চাই না, কিন্তু ঘুরতে এসে ওর মন খারাপ করতে চাইনি, তাই আজ আর একদম না করিনি। তবে হ্যাঁ, পুরো ব্যাপারটাই কিন্তু ছিল একদম লিমিটের মধ্যে। লিফট থেকে নেমে আমরা আজকের মতো আমাদের সাইট সিইং শেষ করলাম আর রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই আমরা ডিনারটা সেরে নিলাম। আমাদের বুকিংয়ে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার দুটোই ইনক্লুডেড ছিল। এখানকার ডাইনিং এরিয়াটা বেশ স্পেশিয়াস আর রাতের পাহাড়ের ভিউটাও কিন্তু দারুণ। তবে ম্যাল রোডের ওই আলোর রোশনাই আর কোলাহল থেকে হঠাৎ হোটেলের এই শুনশান নিস্তব্ধতা একটু কেমন যেন ইরি ফিলিং আসছিল। যাই হোক, আজকের দিনটা আমরা কিন্তু ভীষণ সুন্দর কাটালাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমাদের নেক্সট ব্লগ থাকবে সারাহান আর রাকসাম নিয়ে।
সো টিল দেন বাই।